আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিওতে অংশ নিয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। এবং সর্বপ্রথম আমি একটা কথা বলে রাখি, আমার এই এপিসোডে কোনো কথায় কোনো ভাষায় উপস্থাপনার মধ্যে যদি কারোর মনে কষ্ট যেয়ে থাকে বা হয়ে যায়, আমি অগ্রিম সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কেন চিচ্ছি জানেন? সেটা হলো গপ্প মেরে লাভ নাই। আমাদের দেশে অনেকেই অনেকভাবে বড় বড় বক্তৃতা দেওয়ার চেষ্টা করে, গপ্প মারার চেষ্টা করে, অর্থাৎ ওজন হইল 5 টাকার, কথা বলবে 50 টাকার। এটা হলো আমাদের বাংলাদেশে একটা চিরাচরিত নিয়ম। কিন্তু সাধারণ মানুষ আসলে কি পাচ্ছে, কি পাওয়া দরকার, কি পাওয়া দরকার ছিল, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের দেশে কেউ করে না। সবাই সবার স্বার্থের জন্য আমাকে আপনাকে ব্যবহার করতেছে। এটা হলো মূল বাস্তবতা। আপনি কোথায় যাবেন? কোথায় যাবেন? হাজারের মধ্যে যদি 2-1 জন মানুষ আপনাকে আমাকে আমার চোখের সামনে বা আপনার চোখের সামনে ধরা দেয় যে তারা সৎভাবে জীবিকা অর্জন করে। কেন বলছি জানেন? আজকে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা, থানা লেভেল থেকে শুরু করে এডিএম কোর্ট, তারপর জেলা আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত বৎসরের পর বৎসর, যুগের পর যুগ ধরে মানুষকে বাদুড়ের মতো ঝুলিয়ে রাখা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে আমি যদি মনে করি, বাংলাদেশের প্রত্যেকটা জেলা আদালত, প্রত্যেকটা আপনার ম্যাজিস্ট্রেট কার্যালয়, যেটা এডিএম কোর্ট বলি, সেখানে যা দেখা যায় যে একটা মানুষ সকালবেলা গেল, সে আসরের টাইম পর্যন্ত তাকে অপেক্ষা করতে হয়। কিছু কিছু কোর্টে দেখা যায়, জিজ্ঞেস করলে যে আজকে স্যার উঠবে কিনা, না আজকে বলতে পারতেছি না, বাস আসর পর্যন্ত বসে থাকার পর বলবে যে না আজকে তো স্যার উঠবে না। আদালতের দিকে আপনি খেয়াল করেন, একটা লোক একটা ডিস্ট্রিক্টের একটা উপজেলার থেকে আসে আদালতে বিচার পাওয়ার জন্য, বিচারের জন্য। প্রিয় দর্শক, প্রিয় দেশবাসী, সে সেই সকাল থেকে আসলো, তাকে কল করে নিয়ে আসা হলো, একটা হাজিরা দেওয়া হলো, সেখানে ঘুষ, তারপর তার ছেলে মেয়েকে নিয়ে আসলো অথবা তার ভাই বেরাদরকে নিয়ে আসলো, সেটা পুরুষ হোক মহিলা হোক। আমার প্রশ্ন হচ্ছে, আজকে যদি স্যার কোর্টে না উঠে, এই বিষয়টা তো স্যার নিশ্চয়ই জানে, পাশাপাশি কোর্টের পেশকার জানতেছে, পিয়ন জানতেছে, সংশ্লিষ্ট আরও যারা আছে তারা তো জানে না? তাহলে কেন এই লোকগুলোকে কোর্টে আনা হচ্ছে, সারাদিন বসিয়ে রাখা হচ্ছে? তাদের তো জীবন জীবিকা আছে নাকি নাই? আছে না? নাকি কোর্টে যারা সরকারি চাকরিগুলো করতেছে তারা আল্লাহর ওয়াস্তে চাকরি করতেছে? তারা তো সরকারি স্যালারি পাইতেছে, বেতন পাইতেছে, পাইতেছে না? মাস শেষ ব্যাংক থেকে 1 টাকা পর্যন্ত তুলে পকেটে নিতেছে, বউ বাচ্চা নিয়ে খুব আরামে ঘুমাইতেছে, সপ্তাহের মধ্যে 5 দিন ডিউটি করতেছে, 2 দিনই নাই, সরকারি ছুটি ছাড়া তো আছে। তাহলে আজকে কোর্ট উঠবে না, আজকে বিচারক বসবে না, সেই কোর্টে কেন একজন বিচার প্রার্থীকে কল করে তার বাড়ির থেকে নিয়ে আসবে? কারণ কি? কেন তার সময়টা অপচয় করা হচ্ছে? কেন তার গাড়ি ভাড়া লাগানো হচ্ছে? কেন তার থেকে টাকা নেওয়া হচ্ছে? কেন তার হাজিরা নেওয়া হচ্ছে? এটার প্রশ্নটা আমি সারা বাংলাদেশের মানুষের কাছে রাখতে চাই, আমি একজন ভুক্তভোগী হিসেবে। মনে কিছু নিয়েন না, মনে কিছু নিলেও কিছুই যাওয়া আসে না। এখনকার মানুষ অনেক সচেতন, এই বিষয়গুলোর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর দ্বিতীয় যে বিষয়টা, জমি সংক্রান্ত মামলা নিয়ে আমার মনে হয় সারা বাংলাদেশের ভিতরে 68,000 গ্রামের ভিতরে, যদি ভুল না করি, এমন কোনো পরিবার হয়তো বাদ নাই জমির দখল বেদখল প্রশ্নে জীবনে একটিবারের জন্য হয়রানির শিকার হয় নাই। জীবনে একটিবারের জন্য তাকে ইউনিয়ন পরিষদে যাইতে হয় না, থানাতে যাইতে হয় নাই, ইউনো অফিসে যাইতে হয় নাই, এডিএম কোর্টে যাইতে হয় না, আদালতে যাইতে হয় না, হাইকোর্টে যাইতে হয় না। কি হচ্ছে এগুলা? একটা মামলাকে 50 বছর, 60 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর ঘুরানো হচ্ছে, মানুষকে তছনছ করে দেওয়া হচ্ছে। কি হচ্ছে এই বিচার ব্যবস্থায়? আমাদেরকে এই নিয়মটাকে, পুরোটা স্ট্রাকচারটাকে পরিবর্তন করে দিতে হবে, যাতে করে ভূমির দখল বেদখল প্রশ্নে মানুষকে হয়রানি করতে না হয়। আশ্চর্য ব্যাপার, দলিল আমার সঠিক, খতিয়ান সঠিক, খারিজ সঠিক, দলিলটা আমাকে গভর্নমেন্ট দিল, খারিজ দিল, আমার সেই জমি বেদখল হয়ে যাওয়ার পরে আমাকে এই জায়গার
এই যে আমি দখলে ছিলাম, এই জমিটা যে আমার, এটা প্রমাণ করতে করতে আমার জীবন জিন্দিগি শেষ। কিছু সময় আগে শুনলাম 58 বছর পরে তার জমিটা শেষ ফেরত পেয়েছে, সরকারি লোক আসছে এটাকে উদ্ধার করে দিতে। কেন কেন রে ভাই, কারণটা কি? আমরা কি চাঁদের দেশে বসবাস করি? এই দেশের সবগুলা মানুষ কি অন্ধ? মানুষ কি সব চোখে দেখে না? আজকে কোর্টে 1 টাকার কাগজ 150 টাকা নেওয়া হইতেছে, 10 টাকার কাগজ 200 টাকা নেওয়া হইতেছে। কারণটা কি আসলে? এটার মধ্যে কি রহস্য? কেন এই মানুষগুলোকে এইভাবে হেস্তনেস্ত করা হচ্ছে? কেন এই মানুষগুলোকে তছনছ করে দেওয়া হচ্ছে? আপনার ভূমি দখল বেদখল প্রশ্নে কেন এই জটিলতা থাকবে? কেন জটিলতা থাকবে? সরকার ফির মাধ্যমে দলিল নিচ্ছে, রেজিস্ট্রেশন দিচ্ছে, নামজারি দিচ্ছে 1170 টাকার বিনিময়ে, কিন্তু পরের আর কোনো খবর নাই। জমিটা যে তাকে খারিজ দেওয়া হলো, কোন জায়গায় কিনলো, এটার কোনো পিলারের কোনো ব্যবস্থা নাই সরকারিভাবে, এটা কোনো প্যান্টাগ্রাফের ব্যবস্থা নাই, ডাটাবেজের কোনো ব্যবস্থা নাই, যার কারণে পরবর্তীতে বেহাত হয়ে যাওয়ার পরে তাকে মহামুসিবতে পড়তে হয়। কেন? কারণটা কি? অতএব আমরা সাধারণ মানুষ হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এই দেশের, আমি যেটা বলতে চাই, আমি খায়রুল বাশার যেটা বলতে চাই সেটা হচ্ছে এই সমস্যাটা যাতে পুনরাবৃত্তি না ঘটে, সেই জন্য এখন থেকে যেটা করা প্রয়োজন, একবার অত্যন্ত জরুরি, আপনারা কথাটা খেয়াল করবেন। জমির দলিল সরকার দিচ্ছে, সে অনুযায়ী খারিজ দিচ্ছে তার চৌহদ্দি অনুযায়ী, কিন্তু এরপরে আর নাই। এই জিনিসটার থেকে, এই অপসংস্কৃতিটার থেকে আমাদেরকে বেরিয়ে আসা প্রয়োজন। সেজন্য যে বিষয়টা বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি, অন্তত আর না হোক একটা পাইলট প্রকল্প বাস্তবায়ন করে দেখা হোক যেটা আসলে কি আছে। এটা হচ্ছে দলিল এবং খারিজ দুইটা একসাথে দেওয়া, এক জায়গার থেকে দেওয়া, যাতে মানুষ দলিল করতে এক সমস্যা, আবার নামজারি করতে আবার আরেক সমস্যা, অর্থাৎ সমস্যার কোনো শেষ নাই। এই দলিল এবং খারিজ, এবং পাশাপাশি যেই জায়গাটা খারিজ দেওয়া হলো দলিল অনুযায়ী, নামজারি করা হলো, গভর্নমেন্ট দিল, এই জায়গাটাতে সরকারিভাবে, সরকারি আমিনের উপস্থিতিতে, ভূমি কর্মকর্তার উপস্থিতিতে সরকারিভাবে পিলার বসানোর একটা ব্যবস্থা করা, এবং কতটা পিলার তার জায়গার মধ্যে বসলো, কোন জায়গায় বসলো, একটার থেকে আরেকটা দূরত্ব কতটুকু, কোন দাগে বসলো, কোন সাইডে বসলো, উত্তরে দক্ষিণে সমস্ত কিছু একটা প্যান্টাগ্রাফ, সরকারি একটা প্যান্টাগ্রাফের মাধ্যমে নিশ্চিত করা এবং বাস্তবায়ন করা, এবং এই প্যান্টাগ্রাফের বিষয়টা ডাটাবেজের সাথে সাথে স্থানান্তর করা, যাতে করে পরবর্তীতে জমির মালিক সে দেশে থাকুক, বিদেশে থাকুক, কাছে থাকুক, দূরে থাকুক, কোনো মানুষ যদি, কোনো ভূমিদস্যু, কোনো ভূমি খেকু, কোনো লাঠিয়াল, কোনো প্রভাবশালী, কোনো রাজনৈতিক গুন্ডা যাতে একজন মানুষের জমি দখল করলেই কোনো বিপদে পড়তে না হয়। শুধুমাত্র দখল করবে, সে আজকে টের পাক, নয় 10 বছর পরে পাক, নইলে 50 বছর পরে পাক, কোনো সমস্যা নাই। ভূমি অফিসে অ্যাপ্লিকেশন করবে যে আমার জায়গাটা এইভাবে ব্যাহত হয়ে গেছে, আমি ছিলাম না। তখন ভূমি অফিস তার ওই যে প্যান্টাগ্রাফ, ওই যে ডাটাবেজে তার সমস্ত তথ্য আছে, যে কোথায় কটা ফিলার বসছে, এই তথ্যটা তো সরকারিভাবে থাকবে। তখন তাকে থানাতে যাইতে হবে না, জমির মালিককে কোর্টে যাইতে হবে না, এডিএম কোর্টে যাইতে হবে না, হাইকোর্টে, জজ কোর্টে থাকতে হবে না তাকে 25-30 বছর, 50-60 বছর পর্যন্ত সামান্য জায়গার জন্য এভাবে বাদুরের মতো ঝুলিয়ে রাখার কোনো অব্যবস্থাপনা এই বাংলাদেশে। তখন ভূমি অফিস চোখ মুখ বন্ধ করে যেই ব্যক্তি, যার জমি বেহাত হয়ে গেছে, তার কোড নাম্বার অনুযায়ী ডাটাবেজে চার্জ দেওয়া মাত্র তথ্য চলে আসবে যে কোথায় ফিলার ছিল, কোথায় বসিয়ে দেওয়া হচ্ছিল। এই জন্য আর ওই যে এখন বর্তমানে জমি বেদখল হয়ে গেছে, সাক্ষী নাও কোর্টের ভিতরে, তার খানা খরচ দাও, তাকে আসা যাওয়ার গাড়ি ভাড়া দাও, আমার নিজের সময় নষ্ট, অর্থ নষ্ট, জীবন জীবিকা নষ্ট, বিভিন্ন প্রশ্ন, আপনি কোথায় ছিলেন, আপনার কাগজ কই, আপনার দলিল ঠিক আছে নি, ওই দিন কি বৃষ্টি ছিল নাকি অমাবস্যা ছিল, ওই দিন কি চাঁদরাত ছিল না অমাবস্যা রূপ ছিল, এই যে একটা নাটক, এই নাটকগুলোর আর প্রয়োজন থাকবে না। তখন শুধুমাত্র জমির মালিক একটা অভিযোগ দিবে, শুধুমাত্র একটা নির্দিষ্ট ছোট্ট একটা ফিয়ের মাধ্যমে ভূমি অফিসে। তখন ভূমি অফিসের কর্মকর্তা তার কোড নাম্বার অনুযায়ী একটা পিন কোড থাকবে ওই জমির মালিকের খারিজের এগেনিস্টে, তখন এটা ক্লিক করা মাত্র তার তথ্য বেরিয়ে আসবে, এবং সাথে সাথে প্রশাসনের লোক থেকে তার সমস্ত স্থাপনা সরিয়ে দিয়ে তার জমিটা উদ্ধার করে দিতে পারবে। এটি ছিল আমার বক্তব্য, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।